ভোর ৬টা। ভালো করে সূর্যের আলো বাইরে বের হয়নি। পোকরার বাগলুম বাসস্ট্যান্ড থেকে কুয়াশা ঘেরা পরিবেশের মধ্যেই বেরিয়ে পড়লাম। চা বিরতির পর আবার পথ চলা শুরু। বেনিতে এসে আমাদের বাস পরিবর্তন করতে হবে। হট স্প্রিংয়ে ভেড়ার পাল আমাদের পথ অবরোধ করল। হট স্প্রিংয়ে চা খেয়ে আবার আমাদের বাসে উঠে পড়া। বারবারই আমাদের বাসটি ভেড়ার পালের জন্য দাঁড়িয়ে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্যস্থল ঘাসাতে। আস্তানা মিলল ওল্ড মুস্তাং গেস্ট হাউসে। 2013 মিটার উচ্চতায় সুন্দর এক প্রকৃতির কোলে এই ঘাসার অবস্থান। ঘাসার এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে দুপুরের খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম।
আমরা এগিয়ে গেলাম একটা ঝর্ণার কাছে। সন্ধে পর্যন্ত পায়ে হেঁটে আমরা ফিরে এলাম আমাদের গেস্ট হাউসে। পরের দিন ভোর হতে না হতেই বেরিয়ে পড়া। প্রথমেই ঘাসা ট্যুরিস্ট চেকপোস্ট থেকে মুক্তিনাথ যাওয়ার পারমিশন নিয়ে নিলাম। প্রচলিত রাস্তা বলতে আমরা যেটা বুঝি, এখানে আসলে কিন্তু তার ধারণা সম্পূর্ণ পাল্টে যায়। ক্ষণিকের বিশ্রামের পর আবার বন্ধুর পথে পথ চলা। রাস্তা সারানোর জন্য গাড়ি দাঁড়িয়ে গেল। কালীগণ্ডকী নদীর পাশ দিয়েই এই রাস্তা। রাস্তা ঠিক করবার জন্য প্রায় প্রত্যেকেই এখানে হাত লাগায়। পথশোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম জুমসুমে। দাঁড়িয়ে আছি জুমসুমের সেই ছোট্ট এয়ারপোর্টে। এই এয়ারপোর্টে প্রতিদিন প্রায় 4 জোড়া ফ্লাইট পোখরায় যাতায়াত করে। পুল পার হয়ে উপস্থিত হলাম জুমসুমের মনাস্ট্রির সামনে। এখান থেকেই জিপে করে আমাদের যেতে হবে মুক্তিনাথের পথে। অবশেষে আমরা পৌঁছালাম মুক্তিনাথের জিপ স্ট্যান্ড রানীকুয়াতে। এখান থেকে মুক্তিনাথ মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। মালপত্র নিয়ে পৌঁছে গেলাম হোটেলে। নেপালের মুস্তাং জেলার মধ্যে বেশ বড় জনপদ এই রানীকুয়া। বহু দর্শনার্থী এবং ভক্তের ভিড়। আছে বেশ কিছু হোটেল এবং বিভিন্ন ধরনের দোকান। প্রসঙ্গত বলে রাখি, এই রুটে মুক্তিনাথ পর্যন্ত সমস্ত জায়গাতেই ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। হোটেলে ব্যাগ রেখেই বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা উঠে এসেছি মন্দির চত্বরে। দূরে দেখা যায় রানীকুয়া জনপদ।
প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। তিন 3710 মিটার উঁচুতে নেপালের থোরাংলা পাসের উপর অবস্থিত হিন্দু ও বৌদ্ধ তীর্থস্থান এই মুক্তিনাথ। হিন্দু মতে এই তীর্থস্থান হল মুক্তিক্ষেত্র, অর্থাৎ মোক্ষ লাভের পবিত্র স্থান। মুক্তি এবং নাথ এই দুটো শব্দ দিয়েই তৈরি হল মুক্তিনাথ। মুক্তি মানে জন্ম ও পুনর্জন্ম থেকে স্বাধীনতা বা নির্বাণ লাভ, এবং নাথের অর্থ হল ভগবান বা ঈশ্বর। হিন্দুরা বিশ্বাস করেন যে ভারতবর্ষের 4 ধাম অর্থাৎ বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম দর্শন করবার পর মুক্তিনাথ দর্শনে মোক্ষ প্রাপ্তি হয়। প্রাগ বৌদ্ধ যুগে এই স্থানের নাম ছিল থিরুশালিগ্রাম। কথিত আছে শালগ্রাম শিলা হিন্দুদের মুখ্য দেবতা শ্রীমান নারায়ণের কাছ থেকে এখানেই পাওয়া যেত। 108টি হিন্দু শ্রী বৈষ্ণব দিব্যদেশমের মধ্যে মুক্তিনাথ অন্যতম, যেটা কিনা শবম ভক্তক্ষেত্র নামে বিশেষ পরিচিত। দেবতা এখানে অধিষ্ঠিত আছেন শ্রী বিষ্ণু। মূর্তিটি সম্পূর্ণ সোনার তৈরি। 51 পীঠের এক সতীপীঠ হল এই গণ্ডকী মুক্তিনাথ। দেবী সতীর ডান চিবুক এখানে পতিত হয়। শ্রী বিষ্ণুর পদপ্রান্তে মিনতি জানিয়ে সন্ধ্যায় হোটেলে ফিরে এলাম। পরের দিনের সকাল। মেঘের আধিক্য হেতু সূর্যদেব আজ সকাল সকাল উঠতে পারেনি। নীলগিরিকে এখানে বেশ বড়ই দেখা যায়। হোটেল থেকে চারিদিকে তাকালে বিভিন্ন পর্বতশৃঙ্গ দেখা যায়। মেঘ জমেছে ধওলাগিরির মাথায়। ব্রেকফাস্ট শেষ করে আবার রওনা দিলাম মন্দিরের দিকে।
দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের মূল ফটকে। বৌদ্ধরা এই মুক্তিনাথকে চুমিং ঘাতসা বলে আখ্যা দিয়ে থাকেন, যার তিব্বতীয় মানে হল 100 ওয়াটার্স বা শতধারা। তিব্বতীয় বৌদ্ধরা এই মুক্তিনাথ চুমিং ঘাতসাকে ডাকিনি অর্থাৎ গডেস অফ স্কাই ড্যান্সার্সের গুরুত্বপূর্ণ স্থান হিসাবে কল্পনা করে থাকেন। তারা মনে করেন 24টি তান্ত্রিক স্থানের মধ্যে এটা অন্যতম। তিব্বতীয় বৌদ্ধরা মনে করেন তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রবক্তা গুরু রিম্পোচে বা গুরু পদ্মসম্ভবা তিব্বত যাবার পথে এই মুক্তিনাথেই তপস্যারত ছিলেন। মুক্তিনাথ থেকে আগত কালীগণ্ডকী নদীর মধ্যে অনেক শালগ্রাম শিলা পাওয়া যায়, যেটা কিনা পৃথিবীর যে কোনো প্রান্তে বিষ্ণু মন্দির স্থাপন করবার জন্য ব্যবহৃত হয়। এই মন্দিরটি খুব একটা বড় নয়, কিন্তু প্রাচীন হিন্দু মন্দিরগুলির মধ্যে এই বিষ্ণু মন্দিরটি অন্যতম। বিষ্ণু পুরাণেও গণ্ডকী মাহাত্ম্য নামে এই মন্দিরের বর্ণনা করা হয়েছে। মন্দির চত্বরের পেছন দিকে তাকালে দেখা যায় 108টি ষাঁড়ের মুখ থেকে ক্রমাগত নির্গত হচ্ছে হিমশীতল পবিত্র জলধারা। ভক্তরা এখানে তাদের পবিত্র স্নান সেরে দেবতার উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এখন প্রশ্ন হল, কেন এই 108টি জলধারা? হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 12 জন ঋষি এবং নবগ্রহ অর্থাৎ 9টি গ্রহের সংমিশ্রণে তৈরি হয় 108। পক্ষান্তরে 27টি নক্ষত্র 4টি কোয়ার্টারে বিভাজিত হলে সংখ্যাটি দাঁড়ায় 108। মন্দিরের পেছন দিকের রাস্তা ধরে চলে এলাম নরসিংহ টেম্পেলে। সারি সারি প্রদীপ, তারই পাশে আছে নরসিংহ দেবের মূর্তি। ক্ষিতি অব তেজ মরুদ্ভোগ, এই পঞ্চভূত পৃথিবীতে একমাত্র এখানেই তাদের নিজস্বতা এবং পৃথকভাবে এখানেই দেখা যায়। এলাম জ্বালা দেবী মন্দিরে। পঞ্চভূতের নিদর্শন স্বরূপ 5টির মধ্যে এখনও 3টি শিখা চাঞ্চল্যমান। বিষ্ণু পাদুকা মন্দির। মহালয়ের পুণ্যতিথিতে পূর্বপুরুষদের তর্পণের উদ্দেশ্যে এই বিষ্ণু পাদপদ্মে পুষ্পার্ঘ্যের নিবেদন করবার জন্য বহু ভক্তের সমাবেশ হয়েছিল। চলে এলাম ছয়ঙ্কার মনেস্ট্রি বা ঝং নান মনেস্ট্রিতে। সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই মনাস্ট্রিটি মুক্তিনাথের বিষ্ণু মন্দিরের খুবই সন্নিকটে অবস্থিত। মুক্তিনাথ মন্দির চত্বর থেকে বের হয়ে এবার রানীপুয়ার দিকে ফেরা। জনপদের মহিলা কর্মব্যস্ত। কালীগণ্ডকী নদী গর্ভে পাওয়া যায় শালগ্রাম শিলা, যেটা কিনা ভগবান বিষ্ণুর উপাসনাতে ব্যবহৃত হয়।
অবশেষে রানীপুয়ার সেচেন কোঙ্গা চোলেং গুম্ফা দর্শন শেষ করে রওনা দিলাম জুমসুমের পথে। জুমসুমের কালীগণ্ডকী নদী ব্রিজ ক্রস করে আমরা চললাম পরের দিনের বাসের খবরাখবর করতে। সৌন্দর্য উপভোগ করবার জন্য হোটেল থেকে বের হলাম। চারিদিকে সুউচ্চ পর্বতরাজি, কালীগণ্ডকী নদী বরাবর আমরা এগিয়ে চললাম। গোধূলি লগ্নে আমরা প্রত্যাবর্তন করলাম হোটেলে। পরদিন আমাদের বাসের টিকিট দেবে সকাল 6টায়, তাই সকাল 5:30টার সময়ে আমরা চলে এলাম কালীগণ্ডকী নদীর তীরে অবস্থিত বাস স্ট্যান্ডে। বাইরে তখনও অন্ধকার, ধীরে ধীরে দেখা গেল সূর্যোদয়। তার প্রথম রশ্মি ফেলেছে নীলগিরির চূড়ায়। এই নীলগিরি হল 6940 মিটার উঁচু। পাশের দিকে তাকালাম, ধওলাগিরি তখন সোনালি রং মেখেছে। এই ধওলাগিরি পৃথিবীর 7ম উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা 8167 মিটার। চোখ ফেরানো দায়, যেন কোনো এক শিল্পী তার সুনিপুণ তুলির টান দিয়েছে। বিদায় জানিয়ে বাস এসে থামল মারফাতে। এই মারফাকেই বলা হয় নেপালের আপেল নগরী। বাস থেকে নেমে এবার চা বিরতির পালা।
বাসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম হট স্প্রিংয়ে। হট স্প্রিংয়ের হোটেল। আজ আমরা এখানেই থাকব। তবে দেরি না করে লাঞ্চ শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ন্যাচারাল হট স্প্রিং দেখে আমরা সেই কালীগণ্ডকী নদীর ধার দিয়ে এগোতে থাকলাম। পাহাড়ি অঞ্চলে সাইক্লিংয়ের অনুভূতি সত্যিই রোমাঞ্চকর। এই বিদেশি ও বিদেশিনীদের দেখে সেটা সহজেই অনুমেয়। 1190 মিটার উচ্চতায় এই ছোট্ট পাহাড়ি গ্রামের নামই হলো হট স্প্রিং। গতিতে কালীগণ্ডকী নদীর জলধারা বয়ে চলেছে। এলাম এক ঝোলাপুলের কাছে। আগামীকাল সকাল হলেই আমরা এই ঝোলাপুল পেরিয়েই যাব শিখার উদ্দেশ্যে। তপন আনন্দে আত্মহারা। সেই পরিচিত দৃশ্য, পথ নেই, তবু এবড়ো খেবড়ো পাহাড় বেয়ে বাস চলেছে বেনির পথে। এখানকার ড্রাইভারদের সত্যি হ্যাটস অফ করতে হয়। এই কালীগণ্ডকী নদীর তীরেই আছে জটেশ্বর মন্দির।
পাহাড়ি এই পথ বেয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। এই মন্দিরে আছে গণপতি গণেশের বিগ্রহ। প্রাকৃতিক শিবলিঙ্গ আছে মন্দিরের গহ্বরের মধ্যে। মন্দিরের পুরোহিত ভারতীয়, উত্তরবঙ্গের অধিবাসী। দুটি নদীর সংযোগস্থলেই এই মন্দিরের অবস্থান। এলাম রাম সীতা, গরুর এবং হনুমান মন্দির দেখতে। তারপর গ্রামের এক ছোট্ট দোকানে সন্ধ্যাবেলার চায়ের স্বাদ নিতেই অন্ধকার ঘনিয়ে এলো, তাই হোটেলে ফিরে যাওয়া। পরদিন সকালে হোটেলের জানলা দিয়ে বরফাচ্ছাদিত পাহাড়ের চূড়া দেখা দিল। নিচে হট স্প্রিং বাস স্ট্যান্ড। তুকচে পিক, যার উচ্চতা ৬৯২০ মিটার। এই তুকচে পিককে সাথী করেই আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম শিখার উদ্দেশ্যে। গতকাল সন্ধেবেলায় এই জটেশ্বর মন্দিরকে দেখেছিলাম। আমরা এবার এই জটেশ্বর মন্দিরকে ডাইনে রেখে ঝোলাপুল পেরিয়ে উপরে উঠে যাব। আবার একটা ঝোলাপুল পার হতে হলো, তবে এটা কাঠের। ঝোলাপুল পার হয়ে তাতোপানি ছেড়ে আমরা চললাম ঘোড়েপানের দিকে।
এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে ট্রেক করার আনন্দই আলাদা। মাঝখানে কিছুটা সময় জিরিয়ে নেওয়া। গ্রামের ভদ্রমহিলার কাছ থেকে আমরা ঘোল খেলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর। একটা পাহাড়ের শেষ এবং অপর একটি পাহাড়ের শুরু, নাম দূরবীন ধারা। হট স্প্রিংয়ের 1190 মিটার উঁচু থেকে আমাদের আজকের গন্তব্যস্থল শিখাতে উঠতে হবে 1935 মিটার উচ্চতায়। প্রকৃতির এই সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে ছোট্ট এক শিব মন্দির। এসে পৌঁছালাম ঘাড়া অঞ্চলের মধ্যে অবস্থিত বিরুতা নামে ছোট্ট একটি গ্রামে। ভারী মিষ্টি ছেলে আমাদের পোর্টার কাম গাইড এই লাল। আঁকাবাঁকা বন্ধুর এই পাহাড়ের পথ বেয়ে ট্রেক করে এগিয়ে চলা। দেখা হয়ে গেল পাহাড়ি এই ছোট্ট মিষ্টি মেয়েটির সাথে। এ পথে প্রজাপতির আধিক্য দেখা দেয়। কিছুটা পথ আবার জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। মাঝে মধ্যে ওয়ার্ম আপ করা, আবার এগিয়ে চলা। মাঝে মাঝে দেখা যায় পাহাড়ি সুন্দর সুন্দর বাড়ি। দূরে পাহাড়ে দেখা যায় ছোট্ট একটি গ্রাম। আমরা চলেছি মায়াগদি গ্রামের মধ্য দিয়ে।
মাঝে মধ্যেই অতিক্রম করতে হচ্ছে খাড়াই পথ, তাই বিশ্রামেরও কিছুটা প্রয়োজন। পাহাড়ি বাচ্চারা খুবই সরল, অনেকে জানেই না যে লজেন্সের মোড়ক ফেলে খেতে হয়। হাঁটা যেন শেষই হতে চায় না, তবে এ পথের প্রাকৃতিক সৌন্দর্য ক্লান্তি দূর করে। नमस्ते नमस्ते। অনেক চড়াই পথ পরিক্রম করে পৌঁছে গেলাম শিখাতে। এখানেই আজকের রাত্রিবাস। কিছুটা বিশ্রাম নেবার পর খাওয়া দাওয়া শেষ করে আবার শিখা জনপদ দেখতে বেরিয়ে পড়লাম। পটে আঁকা ছবির মতো সুন্দর এই গ্রাম শিখা। আমরা আছি লোয়ার শিখাতে, এছাড়া আছে মিডিল শিখা এবং আপার শিখা। পায়ে পায়ে চলে এলাম শিখা জনপদের এক ছোট্ট মন্দিরের সামনে, নাম নাগজি কান্দি। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। সূর্য দেবতাই আশ্রয় নিল মেঘের কোলে। পরের দিনের সকাল, নীল আকাশের নিচে হালকা মেঘের ভিতর থেকে ৬৯২০ মিটার উঁচু তুকচে পিক দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই দাঁড়ালাম শিখার ট্যুরিস্ট চেকপোস্টে। পারমিশন চেক করবার পর আমরা রওনা দিলাম ঘোড়াপানির উদ্দেশ্যে। আজ আমরা শিখা থেকে যাব ঘোড়েপানিতে। ১৯৩৫ মিটার উচ্চতা থেকে আমাদের যেতে হবে ১৮৫০ মিটার উচ্চতায়, অর্থাৎ পথ পুরোটাই প্রায় উতরাই, তবে পথের দৃশ্য অকল্পনীয়। দেখতে ভালোই লাগে যে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম ফালাটে 2তে বাচ্চারা বাস্কেটবল খেলছে। মাঝে মধ্যেই ছোটখাটো নালা পার হতে হচ্ছে।
বেশ কয়েক কিলোমিটার পথ অতিক্রম করবার পর পৌঁছে গেলাম ফালাতে 1 গ্রামে। সারা বছর ধরে খাবার জন্য মজুত করে রাখা হয়েছে ভুট্টা। সাজানো গোছানো ছোট্ট এই গ্রামের নাম চিত্রে। প্রবেশ করলাম পুন মেমোরিয়াল গেটের ভিতর। ঘোড়েপানি যাওয়ার পথ এবার পুরোটাই জঙ্গলের ভিতর দিয়ে। পৌঁছালাম ঘোড়েপানিতে। অনেকক্ষণ টেক করবার পর এবার হোটেলে কিছুটা বিশ্রামের পালা। জানলা দিয়ে তাকালাম, দেখলাম অন্নপূর্ণা সাউথ আমাদের ডাকছে। ঘোড়েপানিতে অনেক হোটেল আছে, বাইরে সৌন্দর্যের আকর্ষণ দুর্নিবার। ঘরে থাকতে তাই আর মন চাইল না, বেরিয়ে পড়লাম। একই অপরূপ এক দৃশ্য পুরো ঘোড়েপানি জনপদকে মেঘে ঢেকে সৃষ্টি করেছে এক মায়াবী পরিবেশ। প্রত্যেকেই আনন্দিত, উদ্ভাসিত। তাই সুর মিলিয়ে বলতেই হয়, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না।